স্বাগত চ্যানেল 24-এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। দর্শক, আজ আপনাদের জানাবো রংপুর বিভাগের জেলাগুলোর খবর। আর এই পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি রাকিব আল জাবেদ। বালুবাহী ট্রাক চলাচলে প্রায় নিশ্চিহ্ন রংপুরের একটি গ্রামীণ সড়ক। এতে ফাটল ধরেছে প্রায় শতাধিক ভবনের দেয়ালে। বিষয়টি অবগত করার পরে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। বলছে কেবল অভিযোগের সত্যতা পেলেই নেওয়া হবে ব্যবস্থা। হঠাৎ দেখে বোঝার উপায় নেই এটি একটি সড়ক। মাঝে মাঝে ধুলোর স্তূপ আর গর্ত, আস্তে আস্তে মাটির নিচে দেবে যাচ্ছে সড়কটি। এই দৃশ্য রংপুরের মিঠাপুকুর উপজেলার মিলনপুর তরফসাদি গ্রামীণ সড়কের। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ 9 মাস ধরে বালুবাহী ট্রাক চলাচলের কারণে সড়কের এই বেহাল দশা। যাত্রীবাহী কোনো যানবাহন তো দূরের কথা, এই সড়ক দিয়ে পায়ে হেঁটে চলাচলেই অনেক কষ্টের। এভাবে চললে সড়কটি নিশ্চিহ্ন হয়ে যাবে বলে শঙ্কা স্থানীয়দের। 200-300 ফিট দূরে যে বোল্ডার দেওয়া আছে, সেই বোল্ডার ভেঙে যাওয়ার আশঙ্কা আমরা করতেছি এবং অদূর ভবিষ্যতে ভালো যদি উত্তোলন হয় তাহলে এই বোল্ডার ভেঙে যাবে। বোল্ডারের পাশে যে ঘরবাড়ি আছে সেই ঘরবাড়িগুলো একে বিনাশ হয়ে যাবে। এই যে ধান, কুশের, ভুট্টের, কুশের, তারপরে আবাদি জমি, পাট থেকে শুরু করে বিভিন্ন বাইগন, কাঁচামাল অনেক কিছু ওই জায়গায় আবাদ হয়, বহুত কিছু, অনেক ক্ষয়ক্ষতি। ওখানে তো ডেজার মেশিন দিয়ে বালু তোলে, বালু তুলি তো ও জায়গা সব বিলীন করার মতো করে ফেল দিছে। পাশেই বালুয়া বাজার এলাকা, এখানে শতাধিক ভবনের দেয়ালে ধরেছে ফাটল। পাশাপাশি ধুলোর স্তূপ জমে আছে দেয়ালের উপর। ভবন ধসে পড়ার শঙ্কায় দিন কাটছে দোকানদার ও বাড়ির মালিকদের। অভিযোগ, পাকা সড়ক দিয়ে বালুবাহী অবৈধ 10 চাকার ট্রাক চলাচলের কারণে হুমকির মুখে দুই পাশের স্থাপনাগুলো। শুধু আমার দোকানই না, আশেপাশে আপনি এলাকার বাড়িঘর যতগুলো দেখেন, এরা রাস্তার সাইড দিয়ে যত বাড়িঘর দোকানপাট দেখবেন সবগুলোর একই অবস্থা। বুঝছেন, এরকম ফেটে গেছে, কোনোগুলো ধসে গেছে, কোনোগুলো হেলে গেছে, এরকম অবস্থা। আমার বাড়িটা যেরকমভাবে ফাটছি, এই ফাটার মূল কারণটা হলো 10 চাকার গাড়ি যখন যায় আমরা ঘুমন্ত অবস্থায় চিল্লি উঠি, ভূমিকম্পর মতো কাঁপে। আমার ঘরের মেঝে থেকে শুরু করি অল ঘর দুই পাশে ফাটি গেছি। 10 ট্রাক এই যে বালু উত্তোলনকারী এই ট্রাক চালার কারণে রাস্তায় বিভিন্ন ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটতেছে, বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে, দালান বিল্ডিং যেগুলো আছে সেগুলোতে ফাটল ধরছে এবং ব্যাপক একটা পরিবেশের ক্ষতি হচ্ছে। সমস্যা আমাদের ঘর বাড়ি ফাটি যাইতেছে, রাস্তা নষ্ট হয়ে যাইতেছে, ছেলেমেয়েরা স্কুলে যাইতে পারতেছে না। একই দাবিতে শনিবার বিকেলে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। এ সময় ক্ষতিপূরণ সহ সড়ক মেরামতের দাবিও জানান তারা। এলাকাবাসী জানান, 3 মাস ধরে নানা আন্দোলন কর্মসূচি পালন ও প্রশাসনকে অবহিত করার পরও কোনো কাজ হয়নি। রোড পারমিটবিহীন এবং পরিবেশের ছাড়পত্রবিহীন ডাম্প ট্রাক চলাচল চিরতরে বন্ধ করতে হবে। দাবি নাম্বার 1। দাবি নাম্বার 2, অবৈধ বালু উত্তোলনের লিজ নতুন করে নবায়ন করা যাবে না এবং যে চুক্তিপত্র আছে বর্তমানে সেটি বাতিল করতে হবে। 3 নাম্বার হলো, এই ডাম্প ট্রাক বা অবৈধ গাড়ি চলাচলের কারণে এলাকাবাসীর ঘরবাড়ি এবং দোকানপাটে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি ক্ষতিপূরণ দিতে হবে। উল্টো বালু উত্তোলনকারীদের দাবি, তাদের বৈধ কাজে বাধা দিচ্ছে একটি মহল। নদীর পাশ থেকে পুরাটাই হয় খাস। দোকানদাররা বলছে 2 বেলা পানি দিতে হবে। ওখানে আমরা 500 টাকা দিন একটা লোক রাখছি, সকাল 10টায় পানি, 5টায় পানি, কোনো যান ধুলে মুলে না যায় দোকানে, কোনো দোকানদারের অভিযোগ নাই। কয়েকজনে গ্রুপিন বানে, এখানে হলো গ্রুপিন করতেছে দোকানদারক দিয়ে, কয়েকজনে বেরিকতেছে গাড়ি, অন্য কোনো ঘরের গাড়ি কোনো ব্রেক নেই। তাহলে ঘর যদি ক্ষতি হয় তো ঘরটা আমাদের দেখানো হোক, আমরা দেখি কি অবস্থায় আমার ক্ষতিগ্রহণ হয়েছি। তো ঘর যদি ক্ষতি না হয়, এমনি তো সাধারণ পাবলিক দিয়ে এরা পেছন থেকে যদি উস্কানি দিয়ে গাড়িটা বন্ধ করে রাষ্ট্রীয় কাজত, এটাও আমার অন্যায়। স্থানীয় প্রশাসন বলছেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের প্রমাণ হলেই নেওয়া হবে ব্যবস্থা। যারা বালু মহল ইজারাদার তাদেরকে আমরা একটা নোটিশ করেছি যে তাদের যে ইজারা যে চুক্তি আছে, ইজারা চুক্তি সত্য অনুযায়ী যাতে তারা বালু উত্তোলন করে। হ্যাঁ, তাদের যেহেতু অভিযোগ ছিল যে তারা সত্য অনুযায়ী চালাচ্ছে না বা এই ধরনের গ্রামবাসী অভিযোগ করেছে, এজন্য আমরা তাদেরকে নোটিশ করছি। তারা সত্য অনুযায়ী চালাচ্ছে কিনা তাদেরকে নোটিশ করে সতর্ক করা হয়েছে। এখন তারপরে যদি তারা সত্য ভঙ্গ করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসী বলছেন, দীর্ঘ 9 মাস ধরে বালু উত্তোলনের ফলে ইতিমধ্যে ভাঙতে শুরু করেছে যমুনেশ্বরী নদীর 2 পাড়। বালু উত্তোলন বন্ধ না হলে আশেপাশের আবাদি জমি ও কয়েকটি গ্রাম বিলীন হওয়ার শঙ্কা তাদের। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর। একটি সেতুর অভাবে দুর্ভোগে কুড়িগ্রামের 5 ইউনিয়নের কয়েক লাখ মানুষ।
বাঁশের সাঁকো দিয়ে পারাপারে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, আর পরিবহন সুবিধা না থাকায় জমিতে কষ্টে ফলানো ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না স্থানীয়রা। সড়ক সাঁকো সবই আছে, তবু ঘোড়ার গাড়ি চলছে সাঁকোর নিচ দিয়ে পানি ভেঙে। বাঁশের সাঁকোয় পায়ে হাঁটা ঝুঁকিপূর্ণ, তাই এমন অবস্থা। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ি ইউনিয়নের মুকুলের ঘাটের এই সড়কে ২০ বছর ধরে সেতুর অভাবে মানুষের দুর্ভোগের শেষ নেই। আশপাশের কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ এই পথে যাতায়াত করে ৫ ইউনিয়নের কয়েক লাখ মানুষ। পারাপারের পথ এমন হওয়ায় প্রায় ঘটে দুর্ঘটনা। রোগীরা আসে, এদেরকে বিভিন্ন চিকিৎসা দেওয়ার জন্য অত্যন্ত কষ্টকর ব্যাপার। শিক্ষক, আমি চর বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। আমাদের তো বর্ষা আসলে, বন্যার দিন আসলে অনেক সমস্যা হয় যাতায়াতে। এই ব্রিজটা তো মানে টেম্পোরারি, এটা সবসময় থাকে না। স্কুলের কলেজের ছাত্রছাত্রীরা যাইতে অসুবিধা, পাশাপাশি গর্ভবতী মা, এদেরকে নিয়ে যে কী সমস্যা। এই যে ইদানিং 1 সপ্তাহ আগে 2টা বাচ্চা ভালো সেবা না পাওয়ার কারণে মারা গেল। কৃষির প্রধান এলাকার কৃষকরাও বিপাকে সেতু না হওয়ায় জমিতে কষ্টে ফলানো ফসলের ন্যায্য মূল্য পান না, পরিবহন সুবিধা না থাকায় মুমূর্ষ রোগিণীও পড়তে হয় বিড়ম্বনায়, ঘটে প্রাণহানিও। আমাদের যাতায়াত করতে অনেক কষ্ট হয় এবং কৃষক শ্রমিকরা যারা আছেন, যারা চাষাবাদ করেন, তাদের ফসল বিক্রয় করতে অনেক কষ্ট হয়। নদীর ওপারে প্রায় 5টা ইউনিয়ন আছে পূর্ব পারে কচাকাটা থানার। এরা নাগেশ্বরীতে প্রতিদিন যাতায়াত করে, এদের জন্য এই ব্রিজটা অত্যন্ত জরুরি। আমার জমা জমি সব ওই পারে, আমরা নদী ভাঙা মানুষ, সব চলে গেছে ওই দিকে, বাড়ি করে আসি, জমা জমি সব ভাসছে, আবার কিছু আনবার খুব বিপদ, সে কিচ্ছু আনতে পারি না। এই এখন তো কোনো মতে এই শহর দিয়ে আসি, বন্যার সময় সত্যি বেশি এসে খায় না। এটা আমার অনুরোধ, যেভাবে হোক পুলখান দেওয়ার ব্যবস্থা করো। বেরুবাড়ি ইউপি চেয়ারম্যান জানালেন, ইউনিয়ন পরিষদের সহযোগিতা ও স্থানীয়দের চাঁদায় প্রতি বছর মেরামত করে টিকিয়ে রাখা হয়েছে বাঁশের সাঁকোটি। দুর্ঘটনার ভয়ে চলাচল করতে পারে না পণ্যবাহী যানবাহন। জানান, একাধিকবার মাপজোক সয়েল টেস্ট হলেও সেতুর কাজ শুরু হয়নি। বন্যার সময় এই বৃষ্টি দিয়ে চলাফেরা আরও অনেক কষ্টে পড়ে যায়। অত্র এলাকার মানুষ অত্যন্ত কষ্টের সহিত, মানে কলার গাছের ভেলা, তারপর নৌকায় করে তারা কষ্টের সহিত তারা পারাপার করে। আমরা ইতিপূর্বে প্রতি বছর এই বাঁশের সাঁকোটি মেরামত করি। অত্র এলাকার মানুষ তারা মানে সাহায্য সহযোগিতা করে, আমরা পরিষদ থেকে সাহায্য সহযোগিতা করি। প্রতি বছর থেকে 4 থেকে 5 বার আমাদেরকে এই বাঁশের সাঁকোটি মেরামত করতে হয়। তারপরেও দেখা যায় যে এখানে দুর্ঘটনার সম্মুখীনও অনেক লোক হয়ে যায়। এলজিইডির উপজেলা প্রকৌশলী জানান, সড়ক ও সেতুটির গুরুত্বের কথা বলেন। সেতু নির্মাণের আবেদন করা হলেও বরাদ্দ পাওয়া যায়নি কর্তৃপক্ষের কাছে, তবে দ্রুত সেতু নির্মাণের চেষ্টা চালাচ্ছে এলজিইডি। প্রজেক্টটা হচ্ছে একবারে শেষের দিকে হওয়ার কারণে এত বড় ব্রিজ এই মুহূর্তে করা যাবে না, বিধায় এই ব্রিজটা কাজ হাতে নেওয়া হয়নি বলে তারা আমাদেরকে জানাইছে। রাস্তাটি অনেক গুরুত্বপূর্ণ এবং ব্রিজটি আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই রাস্তাটার সাথে আমাদের কচাকাটা, কেদার, বল্লভের খাস, নারায়ণপুর যে নদীর ওপারে যে 4টা ইউনিয়ন আছে, তারা এই রাস্তা দিয়ে যোগাযোগ করে। লাখো মানুষের নিত্যদিনের ভোগান্তি কমাতে শুধু আশ্বাস নয়, দ্রুত বাস্তবায়ন চায় স্থানীয়রা। গোলাম মওলা সিরাজ, চ্যানেল 24, মানিকের ঘাট, নাগেশ্বরী, কুড়িগ্রাম। 25 বছর ধরে অনাথ শিশুদের লালন পালন করছেন নিঃসন্তান পিজিরুল আলম। ভরণ পোষণের পাশাপাশি একাডেমিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করছেন তাদেরকে। এ পর্যন্ত প্রায় 1200 মেয়ে পিজিরুলের চাঁদবনি থেকে লেখাপড়া শেষ করে শুরু করেছেন নতুন জীবন। বাবা মা তো বিয়ে করছে, মাও বিয়ে করছে, বাবাও বিয়ে করছে, তারপর আমার পুপু আমাকে এখানে রেখে গেছে, তারপর থেকে আমি এখানে থাকি 2 বছর আসতে। বাবা মা যেন থেকেও নেই শিশু জান্নাতুল ফেরদৌসী। 4 বছর আগে সংসার ভাঙার পর তার বাবা মা দুজনে অন্যত্র বিয়ে করেছেন। পিতামাতা স্নেহবঞ্চিত জান্নাতুলের ঠাঁই হয়েছে চাঁদমণি নামের অনাথ বালিকা কল্যাণ কেন্দ্রে। জান্নাতুলের মতো পরিবারের ভালোবাসা বঞ্চিত বিভিন্ন বয়সের 35 জন শিশু কিশোরী এখন বসবাস করছে চাঁদমণিতে। তাদের পরম মমতায় আগলে রেখেছেন নিঃসন্তান পিজিরুল আলম। বিগত 25 বছরে প্রায় 1200 এমন অনাথ কন্যা শিশুদের বাবা মায়ের স্নেহে বড় করে তুলেছেন তিনি।
এখান থেকে লেখাপড়া শেষ করে শুরু করেছি জীবনের নতুন অধ্যায়। মামা আমাকে পড়াশোনা করাচ্ছে যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারি, দেশের জন্য কিছু করতে পারি। আমি নার্স হয়ে গরিবদের সেবা করতে চাই। আমি এখানে আসছি 10 বছর হচ্ছে। আমি এখন সেকেন্ড ইয়ারে পড়ি। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। একাডেমিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হচ্ছে এখানকার মেয়েরা। সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি কুটিরশিল্পের কাজও শিখছে তারা। এখানে এসে আমি বিভিন্ন ধরনের কাজ শিখেছি, হস্তশিল্প শিখেছি, নৃত্যশিল্প, এছাড়াও বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন শাখার বিভিন্ন উপাদান সম্পর্কে আমি জেনেছি। এখানে লাইব্রেরি আছে, লাইব্রেরিতে অনেক বই আছে, সেখান থেকে আমি অনেক ধারণা অর্জন করি এবং মামাও আমাকে বাইরের বই এনে দেয়, সেখান থেকেও আমি গল্পের বই পড়ি। পিজরুল আলম জানান, নিঃসন্তান হওয়ায় চাকরি জীবনের সব উপার্জন আর পৈতৃক 40 বিঘা জমি বিক্রির টাকায় অনাথ কন্যা শিশুদের জন্য নীলফামারীর জলঢাকার চৌরাডাঙ্গি গ্রামে গড়ে তুলেছেন এই চাঁদমণি অনাথ বালিকা কল্যাণ কেন্দ্র। মানুষের সেবা করে মানুষ যদি একটু খুশি হয়, মানুষের মুখে যদি একটু হাসি থাকে, এটা সবচেয়ে বড় পাওয়া। এটা তো আমি পাইছি, অবশ্যই আমি পাইছি। এবং আমার মেয়েরা যারা এখানে যারা মানে পড়াশোনা করে বাইরে গেল বা পড়াশোনা করলো বা পড়াশোনা করতেছে, তারা একটা এনলাইটেন পরিবেশ পাওয়ার চেষ্টা করতেছে, বা আমি চেষ্টা করতেছি তাদের একটা এনলাইনের পরিবেশ দেওয়া। এনলাইনের পরিবেশ বলতে আমরা এইটুকুই বুঝি যে অন্ততপক্ষে পৃথিবীতে যেভাবে চলছে, পৃথিবীর কোনো কিছু করে খেতে হবে, পৃথিবীতে কোনো কিছু করে খেতে হবে এবং কম্পিটিশনের সঙ্গে আমাদের পা ফেলতে হবে। তারা সেরকমভাবে গড়ে উঠতেছে। আর্থিক অনটনে পড়লে পিজিরুলের চাঁদমণি অনাথ বালিকা কল্যাণ কেন্দ্রে সহায়তার হাত বাড়িয়েছেন তার দুজন সাবেক সহকর্মী আর বোনের 2 মেয়ে। রায়হান শরীফ, চ্যানেল 24, নীলফামারী। সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে ফসলের মাঠ। দৃষ্টি জুড়ে হলুদের অপার সৌন্দর্য। ফুলাশায় নতুন করে যুক্ত হয়েছে মৌমাছির গুঞ্জন, যা পুরো এলাকা জুড়ে মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছে। আর এই নয়নাভিরাম দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। যেন হলুদ শাড়ি বিছিয়ে নতুন করে সেজেছে ফসলের মাঠ। সূর্যের কিরণ প্রতিফলিত হবার সঙ্গে সঙ্গেই সরিষা ফুলের সমারোহে হেসে ওঠে চারদিক। যেদিকে চোখ যায় শুধুই হলুদ রঙের বিস্তৃতি। ফুলাশায় নতুন করে যুক্ত হয়েছে মৌমাছির গুঞ্জন, যা পুরো এলাকা জুড়েই মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছে। এমন নয়নাভিরাম দৃশ্য দেখতে ভিড় করছেন দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। আর সরিষার ভালো ফলন নিয়ে স্বপ্ন দেখছেন কৃষকরা। সরিষা ফুল দেখতে তো অনেক সুন্দর, এটা তো ঢাকা সিটিতে নাই, তো এই কারণে এখানে আসছি। পরিবেশটা খুবই সুন্দর, মনোরম পরিবেশ। অন্যবার থেকে অন্য আল্লাহর তুলনায় ভালো, কিন্তু মোটামুটি অন্যবার যে বাজারে গেছে তার থেকে মোটামুটি অনেক বেশি। গালবা বেশি 2 থেকে 2.5 হাজার টাকা, আর সুগানটা বেশি 3 থেকে 3.5 হাজার টাকা। মোটামুটি আগের থেকে অনেক উন্নত ভালো আছে। গাইবান্ধা শহরের কাছে হওয়াতে এখানে গাইবান্ধা শহর থেকে প্রচুর মানুষ এখানে ঘুরতে আসছে। আমাদের নানার বাড়ি পলাশপাড়া বেড়াতে আসি। আমরা থাকি কিন্তু চট্টগ্রাম, কিন্তু এই সৌন্দর্যের টানে প্রতি বছর এখানে চলে আসি। চট্টগ্রাম থেকে শুধু সরিষার ফুল দেখার জন্য এখানে আসছি। কৃষকদের উদ্বুদ্ধ করার জন্য প্রণোদনার আওতায় সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। বর্তমানে কৃষককে আমরা উদ্বুদ্ধকরণের মাধ্যমে এবং প্রণোদনা এবং বিভিন্ন প্রকল্পের যে প্রদর্শনী, সেই প্রদর্শনীর মাধ্যমে আমরা বিভিন্ন উপকরণ সহায়তা এবং কৃষককে উদ্বুদ্ধ করার মাধ্যমে আমরা এই আবারটা অ্যাচিভমেন্ট করতে পারছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে মাঠ পর্যায়ের কর্মকর্তা আছে, তারা সার্বক্ষণিক কৃষককে সহায়তা দিচ্ছেন। আশা করতেছি যে আগামীতে এই সরিষা ফলন ভালো হবে। জেলায় এবছর সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 18,215 হেক্টর। এর মধ্যে অর্জিত হয়েছে 16,554 হেক্টর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আধুনিক সঙ্গীত জগৎ থেকে হারিয়ে যাওয়ার পথে সুরযন্ত্র, বাঁশের বাঁশি। তবে হারিয়ে যেতে বসা এই ঐতিহ্যকে ধরে রেখেছেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার 75 বছর বয়সী আব্দুল্লাহ। হাটে বাজারে বাঁশের বাঁশিতে প্রায় সব ধরনের সুর তোলেন তিনি, আর এতে আনন্দও পায় দর্শকরা। ৬৩ বছর ধরে বাঁশিকে এভাবেই সাথে নিয়ে পথ চলা দিনাজপুরের নবাবগঞ্জের আব্দুল্লাহর। শাস্ত্রীয় সঙ্গীত থেকে শুরু করে পদাবলী, যাত্রাপালা সহ কোন ধরনের সুর রপ্ত করেননি তিনি।
12 বছর বয়সেই বাঁশের বাঁশিতে পথ চলা তার। এখনো বাজিমাত করে চলেছেন 75 বছর বয়সী এই বৃদ্ধ। সুরের আলোয় ছড়িয়ে যাচ্ছেন দেশ ছেড়ে দেশের বাইরেও। কীর্তনে তো যাই, পদাবলী তো বাজাই, তারপর যাত্রা তো যাই, মানে যেখানে সেখানে কোনো কথাবার্তা নেই। ওই যে বাঁশিগুলো যখন বাজাই তখন আমাকে পারিশ্রমিকটা দেয়। আগে তো তখন মনে করো যে ধরো 3 টাকা, কেউ 2.5 টাকা, কেউ 1.5 টাকা এরকম করে দিত। এখন তো আর সেটা নাই। এখন যেটা চাই সেটা মনে করো যে 1,500 করে টাকা দেয়, আবার 1,500 টাকা দেয়, কেউ 1,000 দেয়, কেউ 500 দেয়। কারণ ভারত থেকে আমাদের বালুঘাট থেকে নিয়ে যায় ভারতেই আমি না হলেও 7টা বছর ওখানেও বাঁশি জোর করছি, ছাড়ি নাই। কিন্তু এই বাঁশিটা আমি ছাড়ি নাই বাবা। এই বাঁশিটা কিন্তু আমার এটাই হলো সঙ্গের সাথী। পারিশ্রমিকের কথা না ভেবে যে কোনো সাংস্কৃতিক অঙ্গনে আমন্ত্রণ পেলে এখনো ছুটে যান প্রিয় বাদ্যযন্ত্রটি নিয়ে। সাংস্কৃতিক জগতে 63 বছর পার করেছেন আব্দুল্লাহ। এরপরেও হয়নি শিল্পী ভাতা। শিল্পচর্চার প্রতি সম্মান জানিয়ে শিল্পী ভাতা নিশ্চিতের দাবি জানান সচেতন নাগরিকরা। আমার যে মনে করেন যেমন একটা শিল্পী ভাতা পায়, এরকম যদি আমাকে শিল্পী ভাতা করে দিত 12 মাসের জন্য, তাহলে আমি কত একটা ছেলেমেয়ে নিয়ে আনন্দই থাকতাম। সেটা বাবা আমাকে দেয়নি। বংশীবাদক হিসাবে স্বীকৃতি পাওয়ার পরেও উনি এখন পর্যন্ত কোনো ভাতা বা শিল্পী হিসাবে স্বীকৃতি না, এটা ভারী দুঃখজনক। এই বয়সেও উনি এই বাঁশি বাজান এবং শখের বশবর্তী হয়ে উনি স্কেলে এবং নিয়মতান্ত্রিকভাবে বাঁশি বাজান। আজকের দিন পর্যন্ত ওনার ভাতা হয়নি। আমি চাই যে অন্ততপক্ষে আব্দুল্লাহ সাহেবের ভাতা যেন নিশ্চিত হয় এবছর। বাঁশির প্রচলন টিকিয়ে রাখতে বিনা পারিশ্রমিকে অনেককে শিখিয়েছেন সুর, যা রপ্ত করে অনেকেই এগিয়ে চলছেন সামনের দিকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।